হাই! তোমরা যখন এই ভিডিওটা দেখছো, তখন স্মৃতির রথে চেপে ২০২৫ ড্যাং-ডেঙিয়ে চলে গেছে অনেক দূরে। আর অনেক আশা আর প্রতিশ্রুতির ডালি সাজিয়ে এসে গেছে নতুন বছর ২০২৬। পুরনো জীর্ণতাকে বিদায় জানাতে জানাতে নতুনের উৎসবে মেতে উঠতেই চলো ফিরে দেখে নিই একবার আমার ২৫ সালে পড়া সেরা ২৫টা বই। এই ভিডিওটাকে অনায়াসেই আমার ইয়ারলি রিডিং রিক্যাপ বলা যায়। কিভাবে আমি ভিডিওটা সাজিয়েছি তোমাদের একবার বলে দিই। এখানে আমার বইগুলো পড়ে যা অনুভূতি হয়েছে গোটা বছরে, সেই নিরিখে আমি ২৫টা বইকে র‍্যাংক করেছি ১ থেকে ২৫ এ। আমি ভিডিওর শুরুতেই ১ম এ মেনশন করব ২৫ নম্বর বইটা, তারপর আস্তে, আস্তে আমরা চলে যাব শীর্ষস্থানে থাকা বইটার দিকে। তাই ভিডিওটা তোমাকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে যদি তুমি জানতে চাও যে এই লিস্টে শীর্ষস্থান দখল করে আছে কোন বইটা। যেরকম কনকনে ঠান্ডা পড়েছে, আমি একেবারেই আমার উত্তরের ঘরে বদ্ধভাবে বছরের শেষ দিনটা কাটাতে চাইনি। তাই জন্য আজকে আমরা খোলা ছাদের নিচে ভিডিওটা করছি। এই ১ম আমি এরকম খোলা ছাদের নিচে আমার বুক রিভিউ ভিডিও করছি। তাই জন্য আমি ভীষণ এক্সাইটেড এবং টেনসড, কারণ বাইরে থেকে প্রচুর আওয়াজ, পাখির ডাক সবকিছুই আসবে। কিন্তু এগুলোও তো লাইফের পার্ট। তাই আমি যদিও চেষ্টা করব যতটা ক্লিন করা যায় ভিডিওটা, তবুও যদি কোনো নয়েজ থাকে প্লিজ ক্ষমা করো। কারণ আমার মাইকটা একটু প্রবলেম হচ্ছে বলে আমাকে মোবাইলেই শুট করতে হচ্ছে আজকে। আমার পাশে যে স্ট্যাকটা দেখতে পাচ্ছ সেখানেই রয়েছে আমার ২০২৫ সালে পড়া সেরা ২৫টা বই। আর এই ভিডিওটাতে আমি ইচ্ছে করেই ২ টো জিনিস রাখিনি। এক হচ্ছে পূজাবার্ষিকী উপন্যাসগুলো, যেগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে কথা বলব। ২০২৫ এ পড়া আমার সেরা পূজাবার্ষিকী বা আর যে পূজাবার্ষিকীগুলো আমি পড়ব ২০২৬ এও, সেগুলো একসাথে ইনক্লুড করে একটা ভিডিও করতে পারি। আর গ্রাফিক নভেলগুলো আমি রাখিনি, কমিক্স রাখিনি, কারণ সেগুলোর জন্য একটা ডেডিকেটেড ভিডিও আসবে। তোমরা যারা নতুন তাদের সাথে শর্টে একটু আলাপ সেরে নিই। আমি শর্মিষ্ঠা। আমি বুক রিভিউ ভিডিওস বানাই, বুক রেকমেন্ডেশন ভিডিও বানাই। আর শর্মিষ্ঠান বুকস এই চ্যানেলটা কিন্তু ডেডিকেটেড হচ্ছে সমস্ত বুক লাভারদের জন্য। আর নতুন এই বছরে আমার ডিটারমিনেশন হলো আরো অনেক বই পড়া এবং বইয়ের সাথে, সাথে সিনেমা নিয়েও একটু গল্প করার। কারণ সিনেমা নিয়ে কিন্তু আমি পড়াশোনা করেছি। যদিও এই চ্যানেলে সেরকম একটা সুযোগ হয় না চলচ্চিত্র নিয়ে কথা বলার। কিন্তু আমি এবছর ঠিক করেছি যে আরো কিছু চলচ্চিত্র রিলেটেড ভিডিও বানাবো। তাই তুমি যদি একজন সিনেফাইল হও বা একজন বুক লাভার হও, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সরি, বাধ্য হয়ে ভিডিওটা ইন্টারাপ্ট করতে হলো। যখন আমি এডিট করছিলাম তখন আমি রিয়ালাইজ করলাম যে ২৫ এবং ২৪ নম্বরে থাকা যে ২ টো বই রয়েছে সেগুলো আমি রেকর্ডই করিনি। আমি পজ করেছিলাম। আমার বাড়িতে একজন ডেলিভারি দিতে এসেছিলেন দাদা, তার জন্য। তারপর আমি মানে আর যখন রিওয়াইন্ড করে দেখলাম এডিট করার সময় যে ওই ২ টো বইয়ের কথা রেকর্ডই হয়নি। এখন ফিউচারে বসে আমি তোমাদেরকে দেখাবো আমার লিস্টের ২৫ নম্বরে থাকা বইটাকে। এটা হলো 'ম্যাও', অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা, বুকলুক প্রকাশনী থেকে বেরিয়েছে এই বইটা। এটা ডিটেকটিভ স্বয়ম্ভু সেনকে নিয়ে লেখা ১ম গোয়েন্দা কাহিনী। গোয়েন্দা কাহিনী রহস্য উপন্যাসে এটা লেখকের ডেবিউ এবং এটা ওয়ান টাইম রিড হিসেবে একটা টান মার্ডার মিস্ট্রি হিসেবে আমার খুবই ভালো লেগেছে। খুবই এন্টারটেইনিং মনে হয়েছে। আমি খুবই এনজয় করেছি এই বইটা। তাই এটা আমার লিস্টের নম্বর ২৫ এ থাকবে। কয়েকটা লজিক্যাল লুপহোল আছে যদিও, কয়েকটা আ মানে কোয়েশ্চেনেবল প্লট পয়েন্ট রয়েছে, কিন্তু সেগুলোকে আমি ইগনোর করেছি। কারণ বছরের শেষে আমি একটা ফাস্ট পেসড মানে এনগেজিং মার্ডার মিস্ট্রি খুঁজছিলাম। আর আমার জন্য সেই ক্যাটেগরিতে এই বইটা ওয়ার্ক করেছে। লিস্টে ২৪ নম্বরে রয়েছে আদম ইব আর্কিমিডিস অম্লান কুসুম চক্রবর্তীর লেখা এই ছোট গল্পের কালেকশনটা। এটা বেরিয়েছে দ্য কাফে টেবল থেকে। আর এই কালেকশনটার মধ্যে কয়েকটা ছোট গল্প রয়েছে যেগুলোর মূল থিম হলো আমাদের এখনকার যান্ত্রিকতা, আধুনিক জীবনে কর্পোরেট লাইফের প্রভাব। আমরা যে সবাই টার্গেটের পেছনে ছুটছি। দৈনন্দিন জীবনের ভাষার মধ্যে এই শব্দগুলো কিভাবে ঢুকে পড়েছে এবং এই শব্দগুলো আমাদের জীবনের ইমোশন এবং মানবিকতার উপরে কিভাবে ইমপ্যাক্ট ফেলছে, তাই নিয়ে এই কাহিনীগুলো। এটা আমার ২০২৫ এ পড়া শেষ বাংলা বইও। আর যারা নতুন লেখকদের লেখা নতুন বই খোঁজো, তারা অবশ্যই এই কালেকশনটাকে ট্রাই করতে পারো। এবার চলো চলে যাই আবার আ আমার আসল ভিডিওতে, মেইন ভিডিওতে 1st এ এবং দেখে নিই ২৩ নম্বরে রয়েছে কোন বইটা। নম্বর ২৩ হচ্ছে
আতঙ্ক কৌশিক মজুমদারের লেখা এই ভয়ের ২৫টা ছোট গল্পের একটা কালেকশন। এর মধ্যে থেকে যদিও আমার ৫টা গল্প এখনো পড়া হয়নি, ৫টা কি ৬টা। কিন্তু ওভারঅল এই বইটা যেরকম থিমের উপর, যেরকম ভাইবের উপর আমার খুব ভাল লেগেছে। পুরোনো দিনের কিছু আ ফোকলোর যেগুলো বাংলার রুরাল অঞ্চলে অনেক প্রচলিত। ব্রহ্মদৈত্য হতে পারে, একানরে হতে পারে। এই ধরনের যে মিথ গুলো বিভিন্ন ভৌতিক চরিত্রকে নিয়ে, তার সাথে মডার্ন ডে কে খুব সুন্দরভাবে কানেক্ট করা হয়েছে। এখানে সবচেয়ে হাইপ যে গল্পগুলো তার থেকেও বেশি যেগুলো আন্ডার হাইপ গল্পগুলো আমার ভালো লেগেছে। তিনি যে নিজে একজন ভোরাসিয়াস রিডার সেই ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে তার লেখার মধ্যে। তিনি প্রচন্ড রিসার্চ করতে ভালোবাসেন, প্রচন্ড পড়ুয়া একজন মানুষ এবং সেটা কিন্তু খুব রিফ্লেক্ট হয় তার লেখাগুলোর মধ্যে। আর এর মধ্যে কিছু গল্প আছে যেগুলো এডগার অ্যালেন পো বা ক্রাফটিয়ান যে জনরা, সেই ধরনের জনরাকেও কিন্তু তিনি খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছেন আমাদের এখানকার স্থানীয় কাহিনীগুলোর মধ্যে। তাই শুধু ভূতের গল্প নয়, যেগুলো একটু গা ছমছমে, eerie ফিলিং, অজানা জিনিসের প্রতি আমাদের যে ভয়টা, সেই ভয়টাকে খুব সুন্দরভাবে, সেই সাইকোলজিটাকে খুব সুন্দরভাবে এই বইটার মধ্যে ফুটিয়ে তুলেছেন লেখক। ২২ এ রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভূত পুরাণ। এই বইটার ফিজিক্যাল কপিটা আমি মিসপ্লেসড করে ফেলেছি। কিন্তু ভূত পুরাণ শিশু সাহিত্য সংসদ থেকে বেরোনো খুব একটা মজার বই। এই বইটার মধ্যে একটা নভেলা রয়েছে যেখানে আমাদের গল্পের কথক বলছেন যে তিনি রিসার্চ করবেন যে ভূত যে নেই সেইটা নিয়ে এবং ভূতের অস্তিত্ব সন্ধানে তিনি বেরিয়ে পড়বেন এবং অনেক খুঁজে পেতে তিনি হতাশ হবেন যে ভূত কোথাও নেই। আর ঠিক এই সময়তেই তাকে রীতিমতো তুলে নিয়ে যাবে একদল ভূত এবং সেখানে গিয়ে ঘটবে মজার, মজার কাণ্ড কারখানা। এটা হরর কমেডি, খুব মজার একটা লেখা এবং এর মধ্যে খুব মজার, মজার ইলাস্ট্রেশন ও আছে। একদমই অন্য ধরনের একটা লেখা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটদের গল্প আমি খুব কম পড়েছি। তো এটা আমার খুব মজা লেগেছে পড়ে। ২১ নম্বরে রয়েছে ঈশ্বরের ডিঙি নৌকো, উল্লাস মল্লিকের লেখা। বইটা বেরিয়েছে দেশ থেকে। এই কাহিনীর প্রেক্ষাপট অনেকটাই 'ওহ মাই গড' যে বলিউড ছবিটা আছে সেটার মতোই। এই একটি ছেলে যে অন্যের দুঃখ একেবারেই দেখতে পারে না। এর নাম রাজা এবং সে নিজে কপর্দক শূন্য হলেও অনেক উপকার করতে চায় মানুষের এবং অনেক ভালো কিছু করতে চায়। মানুষের কষ্টে তার বুক কাঁদে এবং সে এমন একটা চরিত্র যে একেবারেই বাস্তববাদী নয়, একেবারেই প্র্যাকটিক্যাল নয়, অনেক ভুলভাল করে এবং তাকে নিয়ে বাবা-মারও চিন্তার শেষ নেই। তো এই একটি চরিত্রের সাথেই দেখা হয় ঈশ্বর বা ভগবানের এবং ভগবান এসে রাজাকে বলেন যে তিনি সিংহাসনচ্যুত হয়েছেন, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তিনি একটি আর্মি তৈরি করতে চাইছেন, একদল মানুষ তৈরি করতে চাইছেন যারা ঈশ্বরের হয়ে লড়বে এবং তাকে সিংহাসন পুনরুদ্ধারে সাহায্য করবে। আ এই লেখাটার মধ্যে সোশ্যাল স্যাটায়ার দেখতে পাবে, রাজনৈতিক স্যাটায়ার দেখতে পাবে। খুব কষ্টের কথা, খুব দুঃখের কথা, খুব সুন্দরভাবে খুব কমেডির ছলে বলা। তাই লেখাটা পড়ে হঠাৎ আচমকা হাসি পেলেও তার যখন মর্মার্থটা তুমি বুঝবে তখন কষ্ট হবে। মানে উল্লাস মল্লিকের লেখার মধ্যে এই জাদুটা রয়েছে। তিনি অত্যন্ত দুঃখের মোমেন্টেও হাসাতে পারেন এবং হাসির মোমেন্টেও কাঁদাতে পারেন। তো এই ব্যাপারটা এই লেখার মধ্যে খুব সুন্দর রয়েছে। লেখাটা আরেকটু বড় হলে খুব ভালো হতো। যদিও এটা আমার মনে হয় যতদূর শারদীয়া উপন্যাস, শারদীয়া উপন্যাস সংক্ষিপ্ত হয়ে যায় আ জায়গার অভাবে। তো এটা যদি আরেকটু বড় হতো আমি আরো বেশি এনজয় করতাম। চরিত্রগুলো আরেকটু যদি জায়গা পেত নিজেকে খোলার, নিজেকে প্রকাশ করার। কিন্তু তা সত্ত্বেও কনসেপ্টটা আমার খুবই মজার লেগেছে। লেখার স্টাইলটা এতটাই সুন্দর। লেখার হিউমার এত সুন্দর এবং রাজার চরিত্রটা মন ছুঁয়ে যায় যে আজকের দিনে সত্যিই এরকম একটা চরিত্র অচল। ২০ নম্বরে রয়েছে শিশু সাহিত্য সংসদের আরো একটা ইন্টারেস্টিং বই, সেটা হলো 'ভারতের উপকথা'। এই বইটারও ফিজিক্যাল কপি আমি কোথায় রেখেছি জানি না। কিন্তু এই বইটাও আ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন জনজাতির মানুষের যে উপকথা, সেইগুলোর একটা রি-রিটেন কালেকশন, নতুন করে লেখা একটা কালেকশন। ছোটদের জন্য তো খুবই সুন্দর বই। আমি বড় হয়েও অনেক অজানা উপকথার কথা জানতে পেরেছি এবং সেই উপকথাগুলো আমাদের ভারতীয় যে কালচার তার সাথে কিভাবে জড়িত সেই ব্যাপারটা একজন অ্যাডাল্ট রিডার হিসেবে পড়ে সেই ব্যাপারটা নিয়ে ভাবতে আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, আম ধর্ম নিয়ে এবং ধর্মের সঙ্গে ক্লাস নিয়ে, কাস্ট নিয়ে
এই সমস্ত কিছুই কিন্তু এই উপকথাগুলোর মধ্যে লেখা রয়েছে। মানে যেগুলো আমরা যখন রূপকথা লিখি তখন অনেক কিছুই রূপকের অন্তরালে লিখি। কিন্তু উপকথা কিন্তু খুব হয়। মানে যেরকম ঘটনা ঘটে সমাজে ঠিক সেরকম ঘটনারই কিন্তু একটা প্রতিচ্ছবি দেখা যায় উপকথার মধ্যে। তাই উপকথাগুলো অনেকটাই রুটেড, অনেকটাই অথেন্টিক এবং আমরা যদি আমাদের চারপাশকে জানতে চাই, ভারতবর্ষকে জানতে চাই তাহলে কিন্তু এই প্রচলিত উপকথা, ফোকলোর, গাথা এইগুলো নিয়ে পড়াশোনা করা খুবই দরকার। এগুলো আমাদের ইতিহাসেরও অনেক কথা বলে যেগুলো আমাদের ক্লাসরুমের ইতিহাস বইয়েতে থাকে না। ১৯ নম্বরে রয়েছে আমার অত্যন্ত প্রিয় একজন কিশোর সাহিত্যিকের লেখা বই 'ময়নাগড়ের বৃত্তান্ত'। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এই বইটা বেরিয়েছে পত্রভারতী থেকে। এটা একটা অদভুতুড়ে জনরার নভেলা। খুব মজাদার। আ প্রত্যেকটা চরিত্র অ্যাজ ইউজুয়াল খুবই ইন্টারেস্টিং। অনেক রকমের চরিত্রকে অনেক ঘটনার সাথে জুড়ে-টুড়ে এক জায়গায় এনে বাঁধা যেটা তার একদম সিগনেচার স্টাইল সেটাই রয়েছে এর মধ্যে। যদিও শেষটা অনেকটাই গোঁজামিল লেগেছিল বলেই শেষটা আমি হতাশ হয়েছি। এই কারণেই আমি এটাকে এতটা নিচে রেখেছি র‍্যাংকিং এ। এবং যদি তুমি ভূমিকাটা পড়ো দেখতে পাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিজেও এই এন্ডিংটা নিয়ে খুশি ছিলেন না। তিনি রিরাইট করতে চেয়েছিলেন, কিন্তু করা হয়ে ওঠেনি। তো এটা যদি সত্যি এন্ডিংটা আরেকটু কম্প্যাক্ট হতো তাহলে আমার ভালো লাগতো। এরপর রয়েছে কল্কি কাশীর গোয়েন্দাগিরি। এটা বেরিয়েছে সপ্তর্ষি থেকে। শিবরাম চক্রবর্তীর সৃষ্ট এই গোয়েন্দা কল্কি কাশী আসলে অনুপ্রাণিত হয়েছে গোয়েন্দা হুকা কাশী থেকে। কিন্তু গোয়েন্দা হুকা কাশীর লেখাগুলো সিরিয়াস হলেও কল্কি কাশীর লেখাগুলোর মধ্যে কিন্তু প্রচন্ড হিউমার রয়েছে। আর আমরা আজকালকার কমেডির ভাষায় যেটাকে রোস্টিং বলি, কোনো একটা পার্টিকুলার মানুষকে বা পার্টিকুলার ক্লাসকে নিয়ে মজা করা, সেই ব্যাপারটা এটার মধ্যে রয়েছে। খুব ডিরেক্ট ভাবে মানুষকে নিয়ে মজা করা হয়েছে। এই কালেকশনটা খুবই ছোট একটা কালেকশন। আর কল্কি কাশীর সাথে আমি আগে পরিচিত ছিলাম না। তা আমার তো খুবই মজা লেগেছে পড়ে। শিবরাম চক্রবর্তীকে নিয়ে আমি ভীষণই বায়াসড এবং এই লেখাটার হচ্ছে বয়স্ক পাঠকদের জন্য উপযোগী হবে। কারণ যারা হর্ষবর্ধন, গোবর্ধনের লেখা পড়েছে সেগুলো ছোটরাও পড়তে পারে। কিন্তু এই লেখাটা একটুখানি বড় পাঠক হলে ভালো হয়। আর কল্কি কাশীর অবাক কাণ্ডে তোমরা দেখতে পাবে হর্ষবর্ধন, গোবর্ধন এবং কল্কি কাশীর মুখোমুখি হওয়ার ঘটনা। যেইটা আমি সবচেয়ে বেশি এনজয় করেছি এই কালেকশনটার মধ্যে। লিস্টে ১৭ নম্বর র‍্যাংকে রয়েছে 'রাধীর পাঁচালী' বাণী বসুর লেখা এই উপন্যাসটা। প্রচুর বকেছি এই চ্যানেলে এই পার্টিকুলার উপন্যাসটা নিয়ে এবং অনেকেই আমাকে এটাও বলেছে যে উপন্যাসটা নিয়ে আমি হয়তো হাইপ অনেক বেশি করেছি বা আমি এক্সপেকটেশন অনেক বাড়িয়ে দিয়েছি। আমি আবারও বলব এই উপন্যাসটার মধ্যে বিশেষ কিছু কিন্তু ঘটে না বা এই উপন্যাসটার মধ্যে যে খুব চরিত্রের আর্ক দেখতে পাবে তাও পাবে না। এর মধ্যে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে লেখার সিম্পলিসিটিটা এবং একটা অনেকদিন পরে একটা সরল চরিত্রকে নিয়ে আমি পড়লাম। যে জীবনের জটিলতা থেকে অনেক দূরে, যার একটা শক্তপোক্ত মরাল কম্পাস রয়েছে কিন্তু তার মধ্যে তার স্নিগ্ধতাটাও নষ্ট হয়ে যায়নি সেই কারণে। তো এই কোয়ালিটিটা এই চরিত্রটার আমার খুব ভালো লেগেছে এবং রাধি চরিত্রটা আমার মনে জায়গা করে নিয়েছে। বইটা পড়তে আমার খুব ভালো লেগেছে এবং অনেক সময়তেই আমরা যখন বই রিভিউ করি এরকম অনেকবারই হয় যে বইটা পড়ার পর আমাদের ইমিডিয়েট ফিলিংটা এমন হয় যে আমাদের যে জাজমেন্ট সেটা মানে ওভার ফ্লাডেড হয়ে যায় আমাদের ইমোশনের দ্বারা। একটা বই থেকে কিছুদিন দূরে থাকলে তাকে ক্রিটিক্যালি দেখার একটা ক্ষমতা আবার আমাদের কাছে ফিরে আসে। তখন আমরা ভাবতে পারি ক্রিটিক্যালি। কিন্তু ইমোশনালি এই বইটা আমাকে কানেক্ট করেছে খুব সুন্দরভাবে এবং সেই কারণেই আমি বইটা রেকমেন্ড করি সবাইকে। আমি বলছি না যে বইটা বাণী বসুর লেখা সেরা উপন্যাসগুলোর মধ্যে একটা বা এটা একটা লাইফ চেঞ্জিং বই এরকম কোনো ব্যাপারই নয়। বইটা পড়ে আমি খুব ভালো ফিল করেছি এবং কিছু ক্ষেত্রে সেটাও একটা বড় পয়েন্ট হয়ে যায়, তাই না? লিস্টের ১৬ নম্বরে রয়েছে এই 'ঢাউস' বইটি। রহস্য রোমাঞ্চ সমগ্র হেমেন্দ্র কুমার রায়ের লেখা। এটাও পত্রভারতী থেকেই আমি নিয়েছিলাম। এই কালেকশনটাও আমার কমপ্লিট হয়নি। তাও অনেকগুলো লেখাই আমি অলরেডি পড়ে ফেলেছি। তাই জন্যই এটা লিস্টে রয়েছে। এটা স্পাইনটা অলরেডি আমার পোষ্য ছিঁড়ে দিয়েছে। এদের জন্য অনেক সাবধানে বই রাখতে হয় আমাকে। কিন্তু এই বইটা খুবই ভালো। সবকিছু একসাথে পাবে। এই বইটার মধ্যে বিমল কুমার, জয়ন্ত মানিক
প্রবীণ এদের সবাইকেই পাবে। হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্ট এই অমর চরিত্রগুলোকে নিয়ে লেখা উপন্যাস এবং ছোট গল্প এখানে রয়েছে। বিদেশি গল্পের অনুবাদ এবং অনুপ্রাণিত লেখাগুলোও এর মধ্যে রয়েছে। এই কালেকশনটা আমি শারদ বই পার্বণে প্রচুর ছাড়ে গত বছর নিয়েছিলাম। মানে এটা আমার খুব প্রিয় একটা কালেকশন। যখনই আমি রিডিং স্লাম্পে থাকি, যখনই আমার সিরিয়াস বই পড়তে ভালো না লাগে, তখনই আমি হেমেন্দ্র কুমার রায়ের অ্যাডভেঞ্চার এর কাছে ফিরে যাই। আজও আমার একটা প্ল্যান আছে যে বছরের শেষটা আমি একটা অ্যাডভেঞ্চারাস লেখা দিয়ে শেষ করব। ওকে? ১৫ নম্বরে রয়েছে অহনা বিশ্বাসের লেখা 'লেডিস কম্পার্টমেন্ট'। এটা বেরিয়েছে দে বুক স্টোর থেকে। এই উপন্যাসে আমরা ফলো করছি কয়েকজন নারী যারা লেডিস কম্পার্টমেন্টে ট্রাভেল করে, যারা প্রত্যেকদিন লেডিস কম্পার্টমেন্টে যায়, নিত্যযাত্রী। এদের জীবনের কথা এবং কিভাবে লেডিস কম্পার্টমেন্ট এদেরকে একসাথে বেঁধে রেখেছে, সেই ব্যাপারটা এর মধ্যে দেখতে পাবে। খুব সুন্দরভাবে লেখা, প্লট নির্ভর একেবারেই নয়, চরিত্র নির্ভর একটা লেখা। প্রত্যেকটা চরিত্রের নাম দিয়ে একটা চ্যাপ্টার। নারী সাহিত্যিকদের পার্সপেক্টিভ দিয়ে নারীদের নিয়ে লেখা পড়তে আমার খুব ভালো লাগে। আ উইমেন রিটেন বাই উইমেন, এটার থেকে বড় পাওয়ারফুল জিনিস আর হয় না। কারণ একজন সাহিত্যিক নারী হিসেবে যা অনুভব করেছেন এবং যা দেখেছেন বা যা ফেস করেছেন, সেটাই যখন তার কলমে উঠে আসে, সেই রিপ্রেজেন্টেশনটা খুব দরকারি হয়ে যায়। কারণ বহু যুগ ধরে আ মানুষ হিসেবে আমরা দেখে এসেছি যে পুরুষের অনুভূতি। মানে পুরুষ একজন যা ফিল করছে সেটা মানুষের অনুভূতি এবং নারী যা ফিল করছে সেটা নারীর অনুভূতি। এবং সেটাকেই বলা হয় যে এই যে আদার থিওরি, যে মেয়েরা আদার এবং মেয়েরা আলাদা, মেয়েরা সেকেন্ড। এই ব্যাপারটাকে যদি আমরা ভাঙতে চাই, এই বাইনারিটাকে যদি আমরা ভাঙতে চাই, তাহলে আমাদের মহিলা সাহিত্যিকদের লেখা চরিত্র এবং মহিলাদের নিয়ে লেখা আরো অনেক পড়া দরকার। আর সত্যিই আমার খুব ভাল লেগেছে এই লেখাটা। কারণ প্রত্যেকটি মেয়ে সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসে। তাদের জীবন একদম আলাদা, তাদের ব্যাকগ্রাউন্ড আলাদা, তাদের আর্থ-সামাজিক যে অবস্থান সমাজে আলাদা। কিন্তু তা সত্ত্বেও তাদের স্ট্রাগল গুলো কিন্তু কোনটাই ছোট নয়। ১৪ নম্বরে রয়েছে কবিতার বই। ফাইনালি একটা কবিতার বই। সেটা হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা 'উলঙ্গ রাজা' এই কাব্যগ্রন্থটা। আমার এবছরে পড়া সেরা কাব্যগ্রন্থ। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা বড়দের কবিতা আমি খুব কম পড়েছি। তবে এই বইটা আমাকে ইন্সপায়ার করেছে যে তার লেখা আরো পড়ার জন্য। এবং 'উলঙ্গ রাজা' কবিতাটা তো ভীষণই ফেমাস, সবাই জানো। যে তাছাড়াও এই কালেকশনে প্রচুর ভালো কবিতা রয়েছে। এটা বেরিয়েছে আনন্দ থেকে। ১৩ নম্বরে রয়েছে 'সবুজ দ্বীপের রাজা' সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের এই বইটা। এই বইটা আমি ট্রিপে যেতে পড়েছি এবং এটারও একটা রিভিউ আমি ভ্লগের সাথেই করেছিলাম। 'সবুজ দ্বীপের রাজা' কাকাবাবু সিরিজের অন্যতম প্রিয় একটা লেখা। সেটার কারণ হলো এটা যে জায়গাকে নিয়ে লেখা হয়েছে, যে প্রবলেমটাকে নিয়ে লেখা হয়েছে আর যেভাবে এই লেখাটা খুব দুঃখের একটা এন্ডিং দেওয়া হয়েছে। এই লেখাটাকে আ কাকাবাবু সিরিজের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় অমর করে দিয়েছেন শুধু এইভাবে এন্ডিংটা করে। এবং খুব কম লেখায় কাকাবাবুর এরকম বিষণ্ণতার সাথে শেষ হয়। তো এই লেখাটা শুধু একটা অ্যাডভেঞ্চার এর কাহিনী নয়, এর মধ্যে অনেক ডেপথ রয়েছে। এটা আমার কাছে একটা স্মরণীয় রিডিং। আ অনেকবার পড়েছি কিন্তু এবছর রিরিড করতে পেরে খুব ভাল লেগেছে। এই লিস্টে ১২ নম্বরে রয়েছে মতি নন্দীর লেখা শ্রেষ্ঠ গল্পের এই কালেকশনটা। এটা আমি দেশ থেকে নিয়েছি। মতি নন্দীর লেখা যে ছোট গল্পগুলো তার মধ্যে অদ্ভুত একটা বিষণ্ণতা কাজ করে। কোনো আলোড়ন ফেলা ঘটনা নয়। জীবন থেকে তুলে নেওয়া একটা খণ্ডচিত্র দিয়েই শুরু হয় তার গল্প। আপাতদৃষ্টিতে যে জীবন নিস্তরঙ্গ, সেই জীবনের মধ্যেই ঘটে চলা ছোটখাটো দ্বন্দ্ব এবং ঘটে চলা মান, অভিমান, দুঃখ, কষ্ট সেইগুলোই ফুটে ওঠে তার লেখার মধ্যে। যেরকম আমরা শান্ত দিঘিতে যদি একটা ঢিল ফেলি, তাহলে যেরকম একটা মৃদু তরঙ্গের সৃষ্টি হয়, তেমনি খুব সাধারণ একটা জীবনের মধ্যে ঘটে যাওয়া ওই সূক্ষ্ম তরঙ্গগুলোকেই তিনি খুব সুন্দরভাবে তার লেখাতে ফুটিয়ে এরপরে তুলেছেন। আমার লিস্টে রয়েছে একটা নন ফিকশন বই। এটা হলো সুপ্রকাশ থেকে প্রকাশিত হওয়া 'বাঘা চাঁদের কথা কাব্য', লিখেছেন অনিল ঘোষ। প্রথম কথা, এই বইটার যে প্রচ্ছদ সেটাই আমাকে খুবই আকৃষ্ট করেছিল এবং বাঘা চাঁদ হলো সুন্দরবনের একটা মিথিক্যাল চরিত্র। এই চরিত্রটাই কিভাবে সুন্দরবনের বাদায় মানুষের জনজীবন শুরু করে। এই জঙ্গলের মধ্যে একটি বাঘ, যে জঙ্গলের রাজা ছিল, তাকে মেরে জনবসতি তৈরি করে এবং এই মানুষগুলো রাজা হয়ে ওঠে। তারই
কাহিনী এবং আস্তে, আস্তে কিভাবে তার বাঘাচাঁদ হিসেবে যে গুরুত্ব সেটা মানুষের কাছে হারায় কি করে, নগরায়ন শুরু হয়, কিভাবে মানুষ তাকে অপ্রাসঙ্গিক ভাবতে শুরু করে এবং বাদার যে ভারসাম্য, যেখানে জঙ্গলে বাঘও থাকে, মানুষও থাকে, মানুষের মূল জীবিকা ছিল চাষবাস। সেই যে ভারসাম্যটা কিভাবে নগরায়নের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাঘাচাঁদ কিভাবে অসহায় হয়ে পড়ছে এই নগরায়ন আর প্রকৃতির লড়াইয়ের মধ্যে, সেইটা খুব সুন্দরভাবে এটার মধ্যে ফুটে উঠেছে। একেবারেই এমন একটা বই যেটা আমি সচরাচর মানে নিজেই পিক করি না, করব বলে এই ধরনের বই। কিন্তু এই বইটার লেখনীটা একদমই গল্পের মতো ১ম কথা এবং পড়তে, পড়তে মনে হচ্ছিল আমি একটা কাহিনীই পড়ছি। আমাদের রাজ্যে সুন্দরবন অত্যন্ত অবহেলিত একটা জায়গা। নগরকেন্দ্রিক জীবনে আমরা ভুলতেই বসেছি যে সুন্দরবনের মানুষদের জীবন কিভাবে চলে। এরকম একটা বই, যদিও একটা মিথিক্যাল চরিত্রকে নিয়ে লেখা, তবুও অনেক ইতিহাসের কথা বলে এবং আমাদেরকে ভাবতে শেখায়। ভিডিও বানাতে, বানাতে আমরা চলে এসেছি সেরা ১০ এর লিস্টে। তাই এখন থেকে ভিডিওটা কিন্তু আরো মন দিয়ে দেখো। কারণ এইবারে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সেই ১০ টা বই যেগুলো আমার মনে জায়গা করে থাকবে ২০২৬ এও এবং মেবি সারা জীবন। প্রথমেই রয়েছে বই পড়া, বই পাড়া। এটা লিখেছেন অরুণ সেন। এটা একটা নন ফিকশন প্রবন্ধর কালেকশন। এটা আমি নিয়েছি প্রতিক্ষণ থেকে এবং এই বইয়ের মধ্যে রয়েছে বই পড়া নিয়ে, পাঠকদের নিয়ে, যারা বই সংগ্রহ করে তাদের নিয়ে এবং কলেজ স্ট্রিট বই পাড়াকে নিয়ে কিছু মজাদার প্রবন্ধ। যারা বই পড়তে ভালোবাসে তারা এই এসেগুলোর সাথে কিন্তু ভীষণ ভালোভাবে রিলেট করতে পারবে। আর এর মধ্যে পূর্ণেন্দু পত্রীর আঁকা কিছু সুন্দর, সুন্দর ছবিও রয়েছে। যেরকম এই প্রচ্ছদের ছবিটা দেখো, একটা লোক হাঁ করে বই খাচ্ছে। এটা আমার খুব প্রিয় একটা আঁকা। তো এরকম লাইন ড্রইং দিয়ে খুব মজার, মজার আঁকাও রয়েছে। ৯ নম্বরে রয়েছে রানীপুরের কাপুরুষ, প্রচ্যুত গুপ্তের লেখা এই উপন্যাসটা। এইটা নিয়েও বছরের শুরু থেকে চ্যানেলে আমি অনেকবার কথা বলেছি। রানীপুরের কাপুরুষ উপন্যাসটা আমার মনে হয় প্রচ্যুত গুপ্তের লেখা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসগুলো। কারণ এই উপন্যাসের মধ্যে একটা এমন চরিত্রের কথা আমরা পড়ি, যেখানে সে জেল খেটে আসছে। খুনের অপবাদে সে জেল খেটেছিল। সে ফিরে আসছে তার নিজের জায়গা রানীপুরে এবং সেখানে মানুষজন তাকে কিভাবে দেখছে সেইটা নিয়েই, সেই পার্সপেক্টিভটা নিয়ে এটার মধ্যে সামাজিক এবং রাজনৈতিক দুটো অ্যাঙ্গেলই রেখেছেন লেখক। এটা খুবই পাওয়ারফুল একটা উপন্যাস। ৮ নম্বরে রয়েছে আরেকটা ছোট গল্পের কালেকশন। এবছর আমি অনেক ছোট গল্প পড়েছি, যেটা আমি এই ভিডিওটা করতে, করতে রিয়ালাইজ করলাম। এটা হলো 'দুর্লভ হাসির গল্প'। এটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কিছু এমন গল্প যেগুলো খুব একটা প্রচলিত নয়, সেগুলোকে নিয়েই করা হয়েছে। এটা বের করেছে লালমাটি এবং এই কালেকশনটা আমি ভীষণ এনজয় করেছি। এখানে প্যালারামেরও গল্প রয়েছে। প্যালারাম যে টেনিদার সর্বক্ষণের সঙ্গী, কিন্তু টেনিদা নেই এখানে। টেনিদাকে ছাড়াও প্যালারামকে নিয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় অনেক মজার, মজার লেখা লিখেছেন। তারই গল্প পাবে। এখানে ২-১ টা গল্প আমার আগে পড়া ছিল, কিন্তু বাকি সব গল্পই নতুন। একটা ভয়ের গল্প ছিল ভূতের গল্পের মতো। আর বাকিগুলো কিন্তু খুবই ভালো হাসির গল্প ছিল। এটা একটা খুব সুন্দর কালেকশন এবং এটার যে প্রচ্ছদটা সেটাও খুবই ভালো হয়েছে। আমার খুব ভাল লেগেছিল এটা। সুন্দর প্রচ্ছদের কথা বললেই আরেকটা বইয়ের কথা আমার মনে পড়ে এবং এই বইটাও আমি বছরের শুরুতেই পড়েছিলাম। আরেকজন কন্টেম্পোরারি লেখক, যিনি আমার অত্যন্ত প্রিয় একজন লেখক, তিনি হলেন সৌরভ মুখোপাধ্যায় এবং তার লেখা ছোট গল্পের এই কালেকশনটা সত্যিই রতন। এটা বেরিয়েছে মিত্র ঘোষ থেকে। মন ভালো করে দেওয়া একটা স্নিগ্ধ প্রচ্ছদ। ২০২৫ এ পড়া বইগুলোর মধ্যে থেকে আমায় যদি কেউ আমার প্রিয় প্রচ্ছদ বাছতে বলে, তাহলে কিন্তু আমি একদমই এই বইটাকেই র‍্যাংক করব। কিন্তু শুধু প্রচ্ছদে ভুললে হবে না। এটি একটি কিশোর কাহিনীর সংকলন। এর মধ্যে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা নানা স্বাদের কিশোর কাহিনী রয়েছে এবং খুব কম এরকম হয় যে প্রত্যেকটা কাহিনী কোনো কালেকশনের আমার মন ছুঁয়ে যায়। এই বইটার ক্ষেত্রে সেটা হয়েছে এবং সৌরভ মুখোপাধ্যায়ের লেখার বৈশিষ্ট্য হলো তিনি ছোটদের জন্য খুব সুন্দর সুললিত জগতের কথা বলেন না। আর তার লেখার মধ্যে ছোটদেরকে অনেক গভীর, গভীর ইমোশনের সঙ্গে পরিচিত করানোর প্রচেষ্টা থাকে, যেটা আমার খুব লাগে। আর এই লেখাগুলোর মধ্যে এমন, এমন লেখা আছে যেটা পড়ার পর অনেকক্ষণ অব্দি মনটা ভার হয়ে থাকে, মন খারাপ হয়ে থাকে। এখানে ফিউচারিস্টিক সাই-ফাই ধর্মের লেখাও রয়েছে, এখানে মজার লেখাও রয়েছে, এখানে মন ছুঁয়ে যাওয়া সামাজিক লেখাও রয়েছে। যে ধরনের লেখাগুলো ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখতেন, তাল নবমী টাইপের লেখা, যে লেখাগুলো শুধু আনন্দের কথা বলে না, ছোটদের মন খারাপ না পাওয়া সেগুলোকেও খুব সুন্দরভাবে ব্যক্ত করে। সেই জনরার লেখা এখানে পাওয়া যায়, যেগুলো আস্তে,
আস্তে আমার মনে হয় হারিয়ে যাচ্ছে। বর্তমান কিশোর সাহিত্যের মধ্যে অনেক বেশি গোয়েন্দা, অনেক বেশি থ্রিল, অনেক বেশি ভৌতিক কাহিনী ঢুকে সেইসব লেখার ভিড়ে হাঁসফাঁস করা শৈশবের কাছে একরাশ খোলা হাওয়া এনে দেয় সত্যি রতনের মতো বইগুলো। ধীরে, ধীরে এগিয়ে আসছি আমাদের সেরা ৩ বইয়ের দিকেই। তাই ধৈর্য ধরে বসে থাকো। নাম্বার ৬ যে রয়েছে সে হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা শ্রেষ্ঠ গল্প। এটা বাণী শিল্প থেকে একটা নতুন কালেকশন বের করা হয়েছে সেই কালেকশনটা। আর খুব সুন্দর একটা ইন্টারেস্টিং প্রচ্ছদ। এই লেখাটা বলা যায় বাণী শিল্প থেকে এক প্রকার কনভিন্স করানো হয়েছিল যে এটা তোমার পড়া দরকারি। অবশ্যই এই বইটা নাও এবং আমি সত্যি কনভিন্সড হয়ে গেছিলাম। বাণী শিল্প গেলে আমি খালি হাতে ফিরতে পারি না। আমি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কোনো লেখা আগে পড়িনি। নতুনভাবে একজন ক্লাসিক লেখককে আবিষ্কার করলাম। 'দেবী' নামের ছোট গল্পটা থেকেই কিন্তু অ্যাডাপ্টেশন করা হয়েছিল সত্যজিৎ রায়ের 'দেবী'। এই সিনেমাটাও আমার ভীষণ প্রিয় সত্যজিৎ রায়ের লেখা। আমি মুভি অ্যাডাপ্টেশন আর বই নিয়ে একটা ভিডিও খুব শিগগিরই করব। তো সেখানে এই ছোট গল্পটাকে নিয়ে কথা হবে। এখানে খুব মজার, মজার প্রেক্ষাপটের ওপর ছোট গল্প রয়েছে যেগুলো খুবই ইউনিক ধরনের। সেটা আমার খুব ভাল লেগেছে এই কালেকশনে। আরো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প আমি পড়তে চাই। কারণ এই কালেকশনে যিনি সম্পাদক তিনি খুব ভালো কাজ করেছেন। বিভিন্ন স্বাদের গল্পকে তিনি একটা কালেকশনে তুলে ধরেছেন। তো একটা লেখকের সাথে যদি আমাকে introduced হতে হয়, তার সাথে পরিচিত হতে হয় তার লেখার ধরনের সাথে, এই ধরনের শ্রেষ্ঠ গল্পের সংকলনগুলো কিন্তু আইডিয়াল। ৫ম স্থানে রয়েছে বাণী শিল্প থেকেই নেওয়া আরো একটা বই। সেটা হচ্ছে বিমল মিত্রের লেখা 'মন কেমন করে'। বিমল মিত্রের বাকি উপন্যাসের থেকে এই উপন্যাসটা একেবারেই আলাদা। একজন কথকের ফেলে আসা শৈশব, নস্টালজিয়া, তার শৈশবের মামার বাড়ি, কলকাতা, যে কলকাতা আজ আর নেই, যে কলকাতা একটা সময় গ্রাম ছিল, সেই জীবনের কথা উঠে এসেছে এই লেখাটার মধ্যে এবং এই লেখকের সাথে জড়িয়ে থাকা দুজন নারী তাদের জীবন কোন খাতে বয়ে গেছে, তারা কিভাবে লেখকের জীবনের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে গেছে, সেই কাহিনী, সেই মন খারাপ করা কাহিনী কিন্তু পাবে এই বইটার মধ্যে। নামটা সত্যিই সার্থক। বইটা পড়ে সত্যিই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। বিশেষ করে যেভাবে কাহিনীটার শেষ হয়, যেভাবে কথক গল্পটাকে শেষ করেন এবং শেষে যা ঘটে, সেটা অনেকক্ষণ অবধি মনের মধ্যে ঘুরছিল আমার, যেভাবে এন্ডিংটা হয়। ছোট্ট একটা উপন্যাস কিন্তু কতটা মানে ইমপ্যাক্টফুল হতে পারে সেটা এই লেখাটা না পড়লে বোঝা যায় না। ৪র্থ স্থানে রয়েছে অমৃতের পুত্রকন্যা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। এই বইটা একটা আশ্চর্য বই। এই বইটা আমাকে অবাক করে দিয়েছে এবং তার কারণ হলো এই বইটার মধ্যে এমন ভাবে সাই-ফাই যে জনরাটা বা ফিউচারিস্টিক যে জনরাটা, যে ডিস্টোপিয়ান একটা দুনিয়া যেখানে মানুষ একদম সারভাইভ করতে পারছে না। পৃথিবীটা আর মানুষের বসবাসের উপযোগী নেই। এইরকম একটা দুনিয়াতে গিয়ে মানুষকে যদি আমরা একেবারে আ আবার সেই আদিম যুগের মতো সভ্যতা থেকে আলাদা করে ছেড়ে দিই, মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে সারভাইভ করবে তার কাহিনী বলে। কিন্তু সেই সাথে, সাথে এই কাহিনীর মধ্যে এমনভাবে মানবিকতাকে লেখক জুড়ে দিয়েছেন পুরো কাহিনীর সঙ্গে, কিভাবে মানুষ নিজের আদিমতম অবস্থায় ফিরে গিয়েও মানবিকতা এবং ভালোবাসা এবং বাঁচার তাগিদেই সবকিছুকে জাপটে বাঁচতে চায়, সেই ব্যাপারটা খুব, খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এই বইটা আমাকে মা উপহার দিয়েছিল এবং আজীবনের প্রিয় বইগুলোর মধ্যে একটা হয়ে থাকবে 'অমৃতের পুত্রকন্যা'। চলে এসেছি সেরা ৩ বইয়ের লিস্টের কাছাকাছি। এইবারে আমি কথা বলব এই ৩ টে বইকে নিয়ে যেগুলো আমার ২০২৫ এ পড়া সেরা ৩ টে বই। তাই কোথাও যাবে না। বসে থাকো চুপচাপ। এইবারে হতে চলেছে সবচেয়ে ইন্টারেস্টিং কনভারসেশন। নাম্বার ৩, ৩য় স্থানে কে রয়েছে? ৩য় স্থানে রয়েছে হুমায়ূন আহমেদের লেখা 'অপেক্ষা'। ১ম এই বলব এই বইটা যারা পড়োনি তাদের আগেই জানিয়ে রাখি, বইটা পড়ে খুব মন খারাপ হতে পারে। বইটা খুবই কষ্টের। প্রচুর, প্রচুর বিচ্ছেদ না পাওয়া, যন্ত্রণা, শোক সবকিছু রয়েছে। তো সেইগুলো যদি হ্যান্ডেল করতে পারো তবেই পড়ো। বছরের শুরুতে তো একদমই রেকমেন্ড করব না এটা পড়ার জন্য। কিন্তু এটা এমন একটা বই যেটা আমাদেরকে জীবনের অনেকগুলো দিককে নিয়ে ভাবতে শেখায়। বিশেষ করে একজন অভিভাবক বা একজন পিতা বা মাতার যদি নিজের মানসিকভাবে আ শান্তি বা ভারসাম্য না থাকে তাহলে
তার যে ট্রমাটা সেটা কিভাবে তার সন্তানের উপর প্রভাব ফেলতে পারে সেইটা খুব সুন্দরভাবে এটার মধ্যে দেখা যায় এবং সেটা খুব হার্ট ব্রেকিং। যেভাবে এই গল্পের যে মূল চরিত্র সুরাইয়া সে তার স্বামী নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে একেবারে তার যে মাতৃত্বের যে রোলটা, যে চরিত্রটা তার আ পালন করার কথা সেটা পালন করতে একেবারেই পারে না এবং সে নিজেকে হারিয়ে ফেলে। এই যে নিজেকে হারিয়ে ফেলা এবং একই দিনে ইমন যে সুরাইয়া ছেলে তার মাথা থেকে কিন্তু বাবা এবং মা দুজনেরই ছায়া চলে যায় এক প্রকার। কারণ তার বাবা নিরুদ্দেশ এবং মা থেকেও নেই। তো সেই জায়গা থেকে ইমন কিভাবে ঘুরে দাঁড়ায় তার গল্প। তো এই গল্পটা যতটা ইমনের ততটাই সুরাইয়ার। এবং ইমন একটা খুবই ইন্সপায়ারিং চরিত্র আমার কাছে যে জীবনের মানে অন্ধকারতম দিন থেকেও যে ঘুরে দাঁড়ানো যায় সেটা কিন্তু তার চরিত্রটা আমাকে মনে করিয়ে দেয়। এই বইটারও ডিটেইল রিভিউ আমি করেছি। তো তোমরা যারা দেখতে চাও আমি এখানে বা এখানে কোথাও একটা লিংক দিয়ে দেবো। প্লিজ দেখো। এখানে আমি আরো অনেক বিস্তারে আলোচনা করেছি এই বইটা নিয়ে। আমার খুব প্রিয় একটা বই এটা। এবং হুমায়ূন আহমেদের লেখা আমি নতুন বছরে আরো অনেক বেশি পড়তে চাই, আরো এক্সপ্লোর করতে চাই। ২য় স্থানে যে বইটা রয়েছে সে বইটা ১ম স্থানেই থাকতো যদি না আমি বছরের শেষে আরেকটা বই পড়তাম যেটাকে আমি ১ম স্থানে রেখেছি। তো অ্যাকচুয়ালি ২য় আর ১ম স্থানের বইগুলো নিয়ে বেসিক্যালি এই ৩ টে বই নিয়ে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আমার মনের মধ্যেই। তবু আমি একটা ডিসিশন এ এসেছি। যদিও আমি হয়তো পরে রিগ্রেট করতে পারি কিন্তু আপাতত এটাই আমার ডিসিশন। ২য় স্থানে থাকবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা তুঙ্গভদ্রার তীরে যেটা আমি পড়েছি এই শরদিন্দু অমনিবাসের ৩য় খণ্ড থেকে এটা আমি আনন্দ থেকে নিয়েছিলাম। তুঙ্গভদ্রা তীরে একটা ঐতিহাসিক কাহিনী কিন্তু আমার কাছে এটা একটা প্রেমের কাহিনী যেখানে রাজনীতি, প্রেম, থ্রিল সবকিছু একসাথে এমনভাবে ব্লেন্ড করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে আমার মনে হচ্ছিল আমি একটা টান সিনেমা দেখছি যেটা ছেড়ে আমি উঠতে পারব না। এটা আমি এক সিটিং এ শেষ করেছি। আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনীর মধ্যে তিনি যেভাবে রোমান্স লিখতেন, ওরকম রোমান্স আমি আর দুটো পড়িনি এবং তিনি আমার জন্য বলতে পারা যায় রোমান্স জনরাটাকে স্পয়েল করে দিয়েছেন। মানে আমার স্ট্যান্ডার্ড রোমান্সের এতটা হাই হয়ে গেছে যে আমি উল্টোপাল্টা রোমান্স আর পড়তেই পারি না। কন্টেম্পোরারি যদি কোনো রোমান্সের ডেপথ না থাকে বা সেই ইয়ার্নিং টা না থাকে একে অন্যের জন্য সেই বলা যায় যে আকুতিটা না থাকে, তাহলে আমার আর পড়তে ভালো লাগে না এবং তার জন্য দায়ী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। মানে এইরকমভাবে তার মতো করে ঐতিহাসিক কাহিনীর মধ্যে রোমান্স কেউ লিখতে পারে না। ঐতিহাসিক কাহিনী বলে যদি তোমার মনে হয় যে অনেক ঐতিহাসিক বিবরণ থাকবে, তাহলে তুমি খুব ভুল করছো। তুঙ্গভদ্রার তীরে আমার অল টাইম ফেভারিট একটা রোম্যান্স। মানে আমি আজীবন মানে যা রোম্যান্স পড়বো, সেটা হয়তো কখনোই তুঙ্গভাদ্রা তীরের মতো জায়গায় যেতে পারবে না এবং এইটা এমন একটা রোমান্টিক লেখা যে আমি বারবার রিড করতে চাই। যখনই আমার এমন কিছু পড়তে ইচ্ছা করবে যেটার মধ্যে সবকিছু রয়েছে, তখন আমি এই বইটা পড়বো। বিশেষ করে এই যে কালেকশনটা এটা এখনো আমার শেষ হয়নি। এটার মধ্যে সব ঐতিহাসিক উপন্যাসগুলো রয়েছে। তো আমি নতুন বছরে আবার ঐতিহাসিক উপন্যাসগুলো পড়বো। তার লেখা এটাকে শেষ করার চেষ্টা করব এই কালেকশনটা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পুরো মানে ১২ টা অমনিবাসের খণ্ড পড়তে পারাটা হয়তো একটা গোল হওয়া উচিত মানুষের। তো এই ৩য় খণ্ডটা এখন আমার লিস্টে রয়েছে ২০২৬ এ যে আমি এটাকে শেষ করতে চাই। যেভাবে ঐতিহাসিক চরিত্রগুলো তার কলমে জীবন্ত হয়ে উঠতো সেটা এক প্রকার অবিশ্বাস্য। এখনো যদি তোমরা ভিডিওটাতে থেকে থাকো তো কংগ্রাচুলেশনস তোমরা দেখতে চলেছো যে আমার এই বছরে পড়া সবচেয়ে সেরা বই কোনটা। আর এইটা ডিসাইড করতে আমাকে মোটামুটি অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তাই আর গৌরচন্দ্রিকা না করে তোমাদের সামনে আমি হাজির করতে চাই আমার এবছরে পড়া সেরা বইটা। সেটা হলো এটা। ওহ সরি। সেটা হলো এইটা। আর কোনখানে লীলা মজুমদারের লেখা এই আত্মকথাটা, এটা বেরিয়েছে মিত্র ঘোষ থেকে। এটা আমি ডিসেম্বরে পড়েছি। আর এইটা পড়ার পর আর অন্য কোনো বইকে আমি সেরার লিস্টে রাখতেই পারব না। নন ফিকশন ১ম কথা আমার খুব একটা কমফোর্টের জনরা নয়। আমি একটু নন ফিকশন থেকে দূরেই পালাই। আমার একটু গল্প, কাহিনী পড়তে ভালো লাগে। যদিও আমি এবছরে ঠিক করেছিলাম ২০২৫ এ আরো বেশি নন ফিকশন পড়বো এবং পরবর্তী বছর এই বছর ২০২৬ এও আমি চেষ্টা করে পড়বো। কিন্তু এই বইটা পড়তে আমার একবারও মনে হয়নি যে আমি কারো জীবনের আত্মকথা পড়ছি। মনে হচ্ছিল যে আমার সঙ্গে বসে কেউ গল্প করছে। আমি তার মুখ থেকে শুনছি তার ফেলে আসা শৈশবের গল্প। আর লীলা মজুমদারের লেখার মধ্যে এমন একটা অদ্ভুত আপন করে নেওয়ার ক্ষমতা রয়েছে যে আমি নিজের জীবনের সমস্ত সমস্যা, ভয়, চিন্তা সবকিছু ভুলে একেবারে ডুবে গেছিলাম তার জীবনের কাহিনীতে।
কোনো অলংকার ছাড়া, কোনো রকমের অতিরঞ্জন ছাড়া খুব সুন্দর এবং সাবলীলভাবে তিনি তার শৈশব থেকে বিয়ের আগে পর্যন্ত সময়টাকে তুলে ধরেছেন 'আর কোনো খানেতে'। 'আর কোনো খানের' পরে তার জীবন নিয়ে যদি পড়তে চাও তাহলে 'আনন্দ থেকে বেরোনো পাকদণ্ডী' পড়বে। যেটা আমার লিস্টে রয়েছে, যেটা এবছর আমি পড়তে চাই। এই পার্টিকুলার বইটার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হলো তার শিলংয়ে কাটানো শৈশবের দিনগুলো এবং শান্তিনিকেতনের দিনগুলো। এখানে তার যে রায় পরিবারের মানুষদের সাথেও একটা নিবিড় সম্পর্ক ছিল। সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায় বা মানিক, আ যে আমাদের সবার শ্রদ্ধেয় সত্যজিৎ রায়, তার বেড়ে ওঠা। এই সমস্ত মানুষগুলোকে নিয়ে এমনভাবে লেখা যে এদের তো আমরা একটা বলা যায় দূরের কাল্পনিক চরিত্রের মতোই দেখি। এনাদের নামগুলো সাহিত্যের জগতে এতটাই বড়। কিন্তু এনাদের এত মানে মানবিক করে তুলেছেন তিনি তার লেখাতে। যেহেতু তারা তার পরম আত্মীয় ছিলেন লীলা মজুমদারের। সেই অ্যাঙ্গেল থেকে পড়তে পেরে আমার খুব ভালো লেগেছে। আর এটা আমার ২০২৫ এ পড়া সেরা বই। এটা পড়তে পারাটা একটা বড় সৌভাগ্য। আমি সত্যিই মুগ্ধ হয়েছি এবং আরো একবার লীলা মজুমদারের জন্য সাহিত্যিক হিসেবে আমার সম্মান অনেকটাই বেড়ে গেছে। ২০২৫ এ থাকা ২৫ টা বইয়ের লিস্ট এখানেই শেষ হলো। কফিও তলানিতে ঠেকেছে, তাই আমাকে বিদায় জানাতেই হবে এখনের মতো। নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা। অনেক ভালো থাকো, অনেক বই পড়ো। যদি অনেক নাও পড়তে পারো তাহলে কম বই মন দিয়ে পড়ো যাতে ভালো বই তোমাকে খুঁজে পায়। আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন বছরে অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তাই আমার সাথে থেকো। অনেক ভালো থেকো। শুভ ২০২৬।